আসসালামু আলাইকুম। আবার আজকে চলে আসলাম নির্ধারিত সময়ে লাইভে। যারা আপনারা যে যে যেখানে আছেন আমার লাইভে যুক্ত হয়ে যেতে পারেন। আজকে নানা বিষয়ে কথা বলবো। লাইভের শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে তারেক রহমানের বিড়াল, এলভিস প্রিসলির শিম্পাঞ্জি এবং অন্যান্য বিভিন্ন প্রাণী নিয়ে আজকে কথা বলা শুরু করব। এগুলোর বাইরেও অনেক কথাই বলবো। সাম্প্রতিক সময়ে তারেক রহমান দেশে এসেছেন, তার সাথে তার পোষা বিড়াল জেবু দেশে এসেছেন। যদিও বিড়ালটা তার না, তার মেয়ে জাইমা রহমানের বিড়াল। যে বিড়ালটা এখন টক অফ দ্য কান্ট্রি, বাংলাদেশে অত্যন্ত আলোচিত। তো আমি আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করব, সাথে অন্যান্য কথা তো থাকবেই। এর মাঝখানে বলি, গতকালকে আমি একটা কুইজ দিয়েছিলাম, ইসলামিক কুইজ। বলছিলাম, ঘোষণা দিছিলাম যে ওই কুইজের উত্তর যে পারবে তাদের ভিতর থেকে একজনকে আমি মোবাইল রিচার্জ দিব। তো আমি অলরেডি মোবাইল রিচার্জ দিয়েছি। আমার ওই গতকালকের কুইজে বিজয়ী হয়েছে তাজির ভাই কক্সবাজার থেকে। আশা করি তাজির ভাই কক্সবাজার থেকে ওনাকে আমি রিচার্জ দিয়ে দিছি। উনি আশা করি পেয়েছেন রিচার্জ। তো সবাই যে যেখানে আছেন যুক্ত হয়ে যাবেন এবং সম্ভব হলে লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে আরও অনেকে দেখার সুযোগ পাবে এবং যত বেশি সংখ্যক মানুষ দেখবে আমার কথা বলতে তত সুবিধা হবে। আমি আজকে কথা বলবো, আমি একটু আগেও বলছি যে আমি আজকে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। তার ভিতরে শুরু করব বিভিন্ন বিখ্যাত মানুষদেরকে নিয়ে এবং বিখ্যাত মানুষদের যে পোষা প্রাণী আছে সেগুলো নিয়ে। পৃথিবীতে এমন অনেক বিখ্যাত মানুষ আছে যারা কোনো না কোনো প্রাণী ভালোবাসে, এবং সেই মানুষগুলো যত বিখ্যাত তাদের সেই পোষা প্রাণীও ততই বিখ্যাত। যেমন সাম্প্রতিক সময় আমাদের তারেক রহমান দেশে এসেছেন, তার যে বিড়াল যে বুনাম, সেটা যেমন আলোচনায় আসছে, সেটা যেমন অনেক জনপ্রিয়। তার নামে কিন্তু ফেসবুকে পেজও খোলা হয়েছে, কিন্তু সেই পেজে ফ্যান ফলোয়ারও অনেক বাড়ছে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে বিখ্যাত যারা আছে অনেকেই কোনো না কোনো প্রাণী পছন্দ করে। সেই সব প্রাণী সম্পর্কে জানবো। হয়তো আপনারা অনেকেই আগে থেকে এটা জানেন না, আজকে আমার এই লাইভের মাধ্যমে সেগুলো জানতে পারবেন। তো লাইভটা আপনারা শেয়ার করে দিবেন, আর যারা এখনো যুক্ত হন নাই তারা যুক্ত হয়ে যেতে পারেন। আজকে অবশ্য অনেক শীত, এই জন্যই যে আমি রুমের ভিতরেও কানটুপি পরে আছি। এত শীত, এত শীত। এর আগে আমি কখনোই এত শীত পড়তে দেখি নাই। আজকে আজকে অনেক শীত দেখলাম আমাদের এখানে যশোরে। তো এই মুহূর্তে কে দেখতেছে বুঝতে পারতেছি না। আছে কয়েকজন যারা লাইভে আছে, কমেন্ট করবেন যাতে করে আমি বুঝতে পারি যে কে কে লাইভ দেখতেছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার লাইভে। আমি এখন থেকে রেগুলার রাত্রে 8:30টার সময় আমার এই আইডি থেকে ফেসবুক লাইভে আসবো এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আশা করি লাইভটা সবার ভালো লাগবে আপনারা যদি যুক্ত হন। অনেক বিষয় নিয়েই আমি কথা বলবো। প্রতিদিনই আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট বা 1 ঘন্টা মতো লাইভ করি বা করা শুরু করছি। তো এই আয়োজনে আপনারা যুক্ত হলে অনেক ভালো লাগবে। আমি আজকে কথা বলতে চাই, আমি কথা শুরু করে দিই, অনেকে যারা যুক্ত হবে তারা পরে দেখে নিতে পারবে, আর মাঝে মাঝে আমি দরকার হলে রিপিট করব। আমি কথা বলতেছিলাম যে পৃথিবী বিখ্যাত অনেক মানুষের পোষা প্রাণী নিয়ে। পৃথিবী বিখ্যাত অনেক মানুষ আছে যারা নিজেরা যেমন বিখ্যাত, তাদের প্রাণীরাও তেমন বিখ্যাত। তারকাদের ওপর পাদপ্রদীপের আলো তো সবসময়ই থাকে, সেই আলো কখনো কখনো কিন্তু গিয়ে পড়ে তাদের পোষা প্রাণীর উপর। সেটাই সম্প্রতি আবার মনে করিয়ে দিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল জেবু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি আর গল্পের সূত্রের জের এখন ওই তারকা। বিশ্বজুড়ে এমন নজির কম নয়। অনেক সময় তারকাদের পোষা প্রাণী শুধু সঙ্গী হয়ে থাকে নাই, বরং নিজেরাই হয়ে উঠেছে জনপ্রিয় সংস্কৃতির অংশ। চলুন তেমন কিছু তারকার, বিখ্যাত মানুষের পোষা প্রাণীর গল্প দিয়ে আজকের এই লাইভটা শুরু করি। আমি প্রথমে তো বললাম যে তারেক রহমানের পোষা প্রাণী বা পোষা বিড়াল যেটা জেবু, সেটা সম্পর্কে আপনারা অলরেডি জানেন পত্রপত্রিকা ফেসবুকের মাধ্যমে। আমি বরং যেইগুলো আপনারা জানেন না সেইগুলো সম্পর্কে বলি। প্রথমে বলবো অড্রে হেপবার্নের কুকুর সম্পর্কে। অড্রে হেপবার্ন কে ছিলেন?
বিখ্যাত হলিউড তারকা ছিলেন অড্রে হেপবার্ন। ওনার একটা কুকুর ছিল, সেই কুকুরের নাম ছিল মিস্টার ফেমাস। মানে সেই কুকুরটা এত জনপ্রিয় ছিল যে মানুষজন সেই কুকুরটার নামই দিয়েছিল মিস্টার ফেমাস। হেপবার্নের কুকুরটা এতই তিনি ভালোবাসতেন যে 1957 সালে ফানি ফেস সিনেমার একটা দৃশ্যে পোষা প্রাণীটিকে সঙ্গে নিয়েই তিনি ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। মিস্টার ফেমাসের জনপ্রিয়তা সেই সময় হলিউডের ইয়র্কশায়ারের টেরিয়ারের চাহিদাও অনেক বেশি বেড়ে গিয়েছিল। অড্রে হেপবার্নের কুকুরটা এত বেশি জনপ্রিয় ছিল। এরপরে যারা 90 দশকের মানুষ বা তার আগের মানুষ তারা জানে, এখনকার জেনারেশনও জানে, নাম হলো এলভিস প্রিসলি। এলভিস প্রিসলি বিখ্যাত মানুষ ছিলেন। রক অ্যান্ড রোলের কিং বলা হতো এলভিস প্রিসলিকে। তিনি একটা প্রাণীকে খুব ভালোবাসতেন, বা তারও একটা পোষা প্রাণী ছিল। সেই প্রাণীটা ছিল শিম্পাঞ্জি। আপনাদের মনে হতে পারে আরে শিম্পাঞ্জি তো বিশাল বড় একটা জিনিস, এই জিনিসও কেউ পোষে নাকি? হ্যাঁ, তিনি এলভিস প্রিসলি শিম্পাঞ্জি পুষতেন এবং সেটা তার কাছে খুব পছন্দের ছিল। তার অন্যান্য প্রাণীও ছিল, পোষা প্রাণীদের মধ্যে সবচেয়ে আলাদা ছিল তার ওই শিম্পাঞ্জি। সেটার নাম তিনি দিয়েছিলেন স্ক্যাটার। দুষ্টুমি আর বিশৃঙ্খলার জন্য প্রায়ই সে আলোচনায় থাকতো। ওর এই মানে এলভিস প্রিসলির যে শিম্পাঞ্জি ছিল সেটার নাম ছিল স্কাটার। একসময় এটা এত দুরন্ত হয়ে উঠেছিল যে এলভিস প্রিসলি ওকে সফরে নেওয়া বন্ধ করে দেন। উনি কিন্তু এলভিস প্রিসলি যেখানে যেখানে গান গাইতে যাইতেন সাথে করে ওই শিম্পাঞ্জিটা নিয়ে যেতেন, কিন্তু ও এত বিরক্ত, ওই যে বান্দরে মাথায় ওঠে যেরকম বলে না, এত বেশি সে বিরক্ত করা শুরু করলো যে আর এলভিস প্রিসলি আর ওই শিম্পাঞ্জি স্ক্যাটারকে কোথাও আর নিয়ে গেলেন না। তিনি সেটা কি করলেন, নিজের যে গ্রেসল্যান্ড স্টেট ছিল ওখানেই রেখে গেলেন। আলোচনা করার শুরুর প্রথমেই বলছি যে আমাদের দেশে জনাব তারেক রহমান এবং তার পরিবারের পোষা বিড়াল জেবু তো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তারই প্রেক্ষিতে আমি আজকে পৃথিবীর বিখ্যাত সব মানুষের যে পোষা প্রাণী আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। জেবু তো বাংলাদেশে আসছে, তার জন্য কিন্তু এই প্রাণীটা লন্ডন থেকে বাংলাদেশে আসার জন্য কিন্তু আলাদা পারমিশন নিতে হয়েছে। তার মানে মানুষের যেমন এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে পাসপোর্ট লাগে, তেমনি এই পোষা প্রাণীগুলোকে নিয়ে যেতেও কিন্তু পাসপোর্ট লাগে। আচ্ছা, আমরা বললাম অড্রে হেপবার্নের কুকুর সম্পর্কে, এলভিস প্রিসলির শিম্পাঞ্জি সম্পর্কে। এখন বলবো কার্ল লেগারফেল্ডের কথা। বিখ্যাত জার্মান ফ্যাশন ডিজাইনার ছিলেন কার্ল লেগারফেল্ড। এই ভদ্রলোকের একটা সাদা লোমশ বিড়াল ছিল। কার্ল লেগারফেল্ড বিড়াল পছন্দ করতেন। বিড়াল অবশ্য পৃথিবীর অধিকাংশ মানুষই বেশি পছন্দ করে। যারা ইউরোপীয় কান্ট্রি, আমেরিকান কান্ট্রিগুলোতে মানুষ কুকুর বেশি পছন্দ করে, কিন্তু আমাদের দেশে বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের মানুষ কিন্তু বিড়াল বেশ অনেক পছন্দ করে। বিশেষ করে মেয়েরা তো বিড়াল অনেক পছন্দ করে। যাই হোক, তো এই কার্ল লেগারফেল্ড তিনি কিন্তু বিড়াল পছন্দ করতেন, আর তার একটা বড় সাদা লোমশ বিড়াল ছিল। এই বিড়ালটার নাম তিনি দিয়েছিলেন সুপেত। এই বিড়ালটা নিজেই একটা ফ্যাশন আইকন ছিল। মানে তার মালিক অর্থাৎ কার্ল লেগারফেল্ড তো জার্মানের একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ছিলেন। তার এই পোষা বিড়াল সুপেত, যার নাম, সেও একজন ফ্যাশন আইকন ছিল। তা মানে সবসময় ওই মালিকের সাথে থেকে থেকে আর কি সে অনেক পরিচিতি পেয়ে গেল। আন্তর্জাতিক মানে একসময় আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের পাতায়ও এই বিড়াল সুপেতের ছবি টবি ছাপা হতো, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ফলোয়ার আছে লক্ষ লক্ষ। জেবুর, তারেক রহমানের বিড়াল জেবুর যে ফ্যান পেজ খোলা হয়েছে, কয়েকদিন হলো খোলা হয়েছে, তাতেও কিন্তু অনেক ফলোয়ার তৈরি হয়ে গেছে। কিন্তু কার্ল লেগারফেল্ডের বিড়ালের যেহেতু অনেক আগের ঘটনা, তো তার ফলোয়ার সংখ্যা এই জন্য বেশি। লেগারফেল্ড একবার জানিয়েছিলেন একটা বিড়ালের সঙ্গে তার এমন সম্পর্ক হবে তা তিনি কখনো ভাবতেও পারেন নাই। 2019 সালে কার্ল লেগারফিল্ড মারা যায়। কার্ল লেগারফিল্ড মারা যাওয়ার পরে এই সুপেত বিলাসবহুল জীবনযাপন করছে। পরবর্তীতে তার কি হয়েছে সেটা অবশ্য আমরা জানি না। এরপরে আসি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা। বারাক ওবামাও কিন্তু প্রাণী পছন্দ করতেন, যেহেতু তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। আর ইউরোপ আমেরিকার মানুষ কিন্তু কুকুর বেশি পছন্দ করে। আমরা যেমন বিড়াল পছন্দ করি তেমনি কুকুর পছন্দ করে। তারেক রহমানের বিড়ালের নাম যেমন জেবু, তেমনি বারাক ওবামা, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পারিবারিক যে কুকুর ছিল ওইটা ছিল আসলে পর্তুগিজ ওয়াটার ডগ।
ওইটার নাম, দুইটা কুকুর ছিল, একটার নাম বো আর একটার নাম সানি। এরা হোয়াইট হাউসে থাকতো যখন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তখন তো তিনি হোয়াইট হাউসে ছিলেন। তো এই কুকুরগুলো হোয়াইট হাউসে থাকতো। হোয়াইট হাউসে ছাড়ার আগের দিন একটা ভিডিও শেয়ার করেছিলেন মিশেল ওবামা, মানে বারাক ওবামার ওয়াইফ মিশেল ওবামা। তিনি একটা ভিডিও শেয়ার করেছিলেন, তাতে বো এবং সানির উপস্থিতি এখনও যারা ওই ভিডিওটা দেখছিল তাদের মনে থাকার কথা। বারাক ওবামা পরিবার এই হঠাৎ করে মনে হলো যে বারাক ওবামা পরিবারের একটা ঘটনা বলি। বারাক ওবামা এবং মিশেল ওবামার যে মেয়ে মালিয়া, প্রেসিডেন্ট থাকা অবস্থায় সেই মেয়েটা, মানে আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে, সে কি করে, ওই সে ওই সময় তার স্কুল গ্যাপের সময়, যখন স্কুল ছুটি থাকে সেই সময় সে কিন্তু একটা লাইব্রেরিতে কাজ করছে। আর আমাদের দেশের মানুষজন, আমরা যারা, আমি যখন ছোট ছিলাম তখন একটা গল্পে পড়ছিলাম যে গ্রীষ্মের ছুটিতে ইউরোপ আমেরিকার ছেলেমেয়েরা বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় কাজ করে, মানে তারা কখনো বসে থাকে না। কিন্তু আমাদের দেশের মানুষ কাজ করতে লজ্জাবোধ করে, মনে করে এই কাজ আমি করব। দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট যখন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিল, সেই সময় তার মেয়ে মালিয়া লাইব্রেরিতে কাজ করছে, কফি হাউসে, মানে কফি শপে কাজ করছে। তারা কিন্তু এগুলোকে লজ্জাবোধ করে নাই। এর মাঝে একটু কমেন্ট পড়ি। প্রভা লিখছে, আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ প্রভা, ভালো আছি। তোমাকে অনেক দিন দেখি না, কেমন আছো? আজকে ফার্স্ট আপনার লাইভে আসলাম। হ্যাঁ, তুমি আসছো, ভাল লাগছে। আজকে তোমার ভিডিও দেখলাম তো, অনেকদিন দেখা হয় না তোমার সাথে। আমি কিছুদিন আগেও গেছিলাম তোমাদের গ্রামে। তো তোমার ভাইয়ার সাথে দেখা হয়েছে, তোমার সাথে তো দেখা হয় না অনেকদিন। আচ্ছা, এইবার কথা বলতেছিলাম বিখ্যাত মানুষের পোষা প্রাণী নিয়ে। বিখ্যাত, পৃথিবীতে এমন অনেক বিখ্যাত মানুষ আছে যারা নিজেরা যেমন বিখ্যাত, তাদের পোষা প্রাণীও তেমন বিখ্যাত। যেমন আমি বাংলাদেশের কথাই যে বললাম যে বাংলাদেশের তারেক রহমান যেমন অনেক বিখ্যাত, ঠিক তেমনি সে এবং তার পরিবারের, অর্থাৎ বিশেষ করে জাইমা রহমানের যে পোষা বিড়াল জেবু, সেও কিন্তু এখন অনেক বিখ্যাত। তো এখন আসি আরেকজন মার্কিন টেলিভিশন উপস্থাপক এবং উদ্যোক্তা, পৃথিবী বিখ্যাত তিনি, তার নাম হলো অপরা উইনফ্রে। এই অপরা উইনফ্রের কিন্তু একটা পোষা প্রাণী ছিল। যেহেতু আমেরিকান, ওই ঠিক বারাক ওবামার মতো অপরা উইনফ্রেও কিন্তু কুকুর পছন্দ করতো। অপরা উইনফ্রের কিন্তু একটা কুকুর ছিল না, মোট 5টা কুকুর ছিল। সেই কুকুরগুলোর নাম ছিল স্যাডি, সানি, লায়লা, লুক এবং লরেন। এই কুকুরগুলো অপরার কাছে শুধু পোষা প্রাণী ছিল না, অপরা ওদের বলেন লোমশ ছোট মানুষ। যদিও মানে আমেরিকান, এদের কাছে তো আসলে কুকুর অনেক সময় দেখা যাচ্ছে নিজের ছেলে মেয়ের চেয়ে ওরা কুকুরকে বেশি প্রাধান্য দিত, পছন্দ করতো। এরকম ঘটনা কিন্তু অনেক আছে। তো এই কারণেই ওই অপরা উইনফ্রে তার এই কুকুরগুলোকে মানুষের সাথে তুলনা করে যে ওরা ছোট লোমশ মানুষ। এমনকি ওদের ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে কোটি ডলারের একটা ট্রাস্ট ফান্ডও করছে অপরা উইনফ্রে। চিন্তা করেন যে মানুষ, আমাদের দেশ সহ পৃথিবীর অনেক দেশ, আফ্রিকার দেশগুলোতে অনেক মানুষ খাবারের অভাবে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, মানে অনেক নাজুক পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। পৃথিবীতে অনেক অসহায় মানুষ আছে, তাদের কথা, হ্যাঁ অপরা উইনফ্রে সহ অনেকেই কিন্তু গরিব অসহায় মানুষের জন্য দান করে বা ডোনেট করে। তারপরেও দেখেন তার যে 5টা কুকুর আছে, সেই কুকুরগুলোর জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের নামে ট্রাস্ট ফান্ডও গঠন করছে। অপরা উইনফ্রের এই 5টা কুকুরের নাম আরেকবার বলি, আমি যেহেতু কুইজ দিতে পারি তো এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো অপরা উইনফ্রের এই 5টা কুকুরের নাম ছিল স্যাডি, সানি, লায়লা, লুক এবং লরেন। এগুলো মনে রাখবেন। আমি এখন থেকে ভাবছি যে এই লাইভ করার পরে একদম শেষের দিকে কুইজ দিব, কুইজে বিজয়ী একজনকে পুরস্কার দেব বলে ভাবছি। এরপরে আসি আপনার প্যারিস হিলটনের ব্যাপারে। প্যারিস হিলটন হলো মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব এবং উদ্যোক্তা। তাছাড়া রিয়েলিটি টিভি তারকা হিসেবে প্যারিস হিলটনের নাম কিন্তু মোটামুটি সারা পৃথিবীব্যাপী পরিচিত, ব্যাপক আলোচিত তিনি। বিশেষ করে চিহুয়াহুয়া টিঙ্কারবেল নামে একটা যে সিরিজ, এইটা যারা বিশেষ করে মেয়েরা এটা দেখছে, 14 বছর ধরে হিলটনের সঙ্গী ছিল একটা কুকুর। এই কুকুরটার কথাই বলবো। প্যারিস হিলটন এই মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব, তিনি অন্যদের মতো কুকুর পছন্দ করতেন। এই কুকুরটার নাম দিয়েছিল টিঙ্কারবেল।
তো টিঙ্কার দেখেন কুকুরের নামও কত সুন্দর। আমাদের দেশে কি হয়, আমাদের দেশে কুকুর বিড়ালে দেখেন, বিড়ালকে আমরা যখন ডাকি বলি পিসু পিসু পিসু, বা এই বিড়ালে এরকম ডাকি। কিন্তু অন্যান্য দেশে বিড়াল কুকুর, আমাদের দেশেও যারা একটু শহুরে, যারা একটু বেশি আধুনিক, তারা কিন্তু তাদের বিড়াল কুকুরের নাম দেয় দেখবেন। যেমন ধরেন তারেক রহমান এবং তার পরিবার যেমন তার বিড়ালের নাম দিছে জেবু, ঠিক অনেকটা ওরকম। তো প্যারিস হিলটনের কুকুরের নাম ছিল টিঙ্কারবেল। এই টিঙ্কারবেল প্যারিস হিলটনের সাথে প্রায় 14 বছর ছিল। প্যারিস হিলটন বিভিন্ন যেখানে যেখানে যেতেন সেখানে এই টিঙ্কারবেল তার সাথে যেত। টিঙ্কারবেল কিন্তু মারা যায়। মারা যাওয়ার পরেও প্যারিস হিলটন তার এই পোষা প্রাণীটার প্রতি তার ভালোবাসা কমে নাই। এখনও তার কাছে ছোট আকারের কুকুর আছে, যাদের জন্য বানানো হয়েছে এসি, হিটার, ডিজাইনার, আসবাব আর বাগানমুখী বারান্দা। আলাদা দোতলা একটা ডগ ম্যানশনও করছে। মানুষ থাকার জায়গা পায় না, সেখানে প্যারিস হিলটন তার কুকুরের জন্য কি কি সেট করছে দেখেন। এসি, হিটার, ঠান্ডার সময়। তো ইমরান মোল্লা, দোস্ত ভালো আছো? তুমি কি চায়না থেকে দেখতেছো? এই যে চায়না থেকে হাসান শেখ কোথা থেকে? ও আচ্ছা, কেমন আছেন আপনি? আমার লাইভ দেখতেছেন দেখে ভালো লাগতেছে। মাহিন মুরসালিন, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। শফিকুল ইসলাম মিরাজ, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা যারা আছেন লাইভটা শেয়ার করে দিয়েন। আমি আজকে শুরুতে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, তবে শুরু করছি সাম্প্রতিক আলোচিত একটা বিষয় নিয়ে। আরেকবার একটু রিপিট করি যে জনাব তারেক রহমান দেশে আসছেন, তার সাথে তার পোষা প্রাণী জেবু আসছে। তো এই জেবু তো এখন টক অফ দ্য কান্ট্রি, সারা বাংলাদেশে আলোচিত, তার নামে ফেসবুকে পেজ হয়েছে। তো আমি আজকে আলোচনা শুরু করছি যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত অনেক মানুষই কোনো না কোনো পোষা প্রাণীকে পছন্দ করে। তো সেই সব পোষা প্রাণীদের সম্পর্কেই বলছি। আমি প্রথমে বলছি, একদম শুরুতে বলছি হলো অড্রে হেপবার্নের কুকুর সম্পর্কে, তারপরে বলছি এলভিস প্রিসলির শিম্পাঞ্জি সম্পর্কে, তারপরে কার্ল ল্যাগারফিল্ডের বিড়াল সম্পর্কে বলছি, বারাক ওবামার কুকুর সম্পর্কে বলছি, অপরা উইনফ্রের কুকুর সম্পর্কে বলছি, প্যারিস হিলটনের কুকুর সম্পর্কে বলছি। সর্বশেষ এই আপনার পোষা প্রাণী নিয়ে সর্বশেষ যেই ব্যক্তির পোষা প্রাণী সম্পর্কে বলবো, সে হলো মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। গ্রান্ডে কিন্তু কুকুর পছন্দ করে। তার মোট 9টা কুকুর আছে। সে এই কুকুরগুলো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করছে। মানে দেখেন, রাস্তাঘাটে হয়তো কোথাও হতাহত হয়েছে কোনো একটা কুকুর, তার চোখে পড়ছে, সে ওটা উদ্ধার করে নিয়ে আসছে এবং সেগুলোকে যত্নআত্তি করে রেখে দিছে। বিশেষ করে কনসার্ট ট্যুরে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে এই আরিয়ানা গ্রান্ডের এই কুকুরগুলো তার সাথেই যাতায়াত করে। এক দেশ থেকে অন্য দেশেও যায়, বা নিজ দেশে আমেরিকাতেই বিভিন্ন জায়গায় যাওয়ার সময় এটা নিয়ে যায়। আর আরিয়ানা গ্রান্ডে তো একজন বিখ্যাত মানুষ, এই কারণে তার এই কুকুরগুলোও খুবই বিখ্যাত, খুবই আলোচিত। ঠিক বাংলাদেশে এর আগে কোনো বিখ্যাত মানুষের কোনো পোষা প্রাণী সম্পর্কে জানা যায় নাই। জনাব তারেক রহমান দেশে আসার সময় যে জেবু সাথে আসছে, এই কারণে এই জেবুর কথাটা আলোচনায় আসছে, এখন উঠে আসছে। হয়তো আস্তে আস্তে আমরা এখন অন্যান্য যেই বিখ্যাত মানুষ আছে বাংলাদেশে, তাদেরও কোনো পোষা প্রাণী যদি থাকে, হয়তো বা আস্তে আস্তে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে কার কার কি বিখ্যাত কি প্রাণী আছে, পোষা প্রাণী আছে, এগুলো আমরা জানতে পারবো। হয়তো অনেকে টিয়া পোষে, অনেকে খরগোশ পোষে। খরগোশ পোষা অনেকটা কঠিন। আচ্ছা, এই ফাঁকে একটা তথ্য দিয়ে রাখি। আমরা অনেকে মনে করি যে খরগোশের পছন্দের খাবার হলো গাজর, যে গাজরই সবচেয়ে পছন্দ করে, কিন্তু না। আমি আজকে একটা আর্টিকেল পড়লাম খরগোশের উপর। তো সেখান থেকে আমি জানতে পারলাম যে খরগোশের সবচেয়ে প্রিয় খাবার কিন্তু ঘাস। আপনি সেটা বনের খরগোশই হোক বা আপনার পোষা খরগোশ হোক, সেটার সবচেয়ে প্রিয় খাবার হলো ঘাস। যাই হোক, এখন যেহেতু প্রাণী নিয়ে কথা বলতেছিলাম, এখন অন্য একটা বিষয় প্রসঙ্গে আসি। এই প্রাণী সম্পর্কে আপনারা কি বলতে পারেন কোন প্রাণী সবচেয়ে ভালো চোখে দেখে? এই যে আমরা চোখে দেখি, মানে যাদের দৃষ্টিশক্তি আছে আমাদের, আমরা চোখে দেখি বিভিন্ন জিনিস। আপনারা আমার লাইভ দেখতেছেন, আমি আপনারা যারা যারা এখানে লাইভে আছেন তাদেরকে দেখতে পাচ্ছি, যারা অলরেডি কমেন্ট করছেন। যারা যারা যুক্ত আছেন তারা কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি যে কে কে আমার এই লাইভে যুক্ত হয়েছেন।
তো প্রশ্ন হলো, কোন প্রাণী সবচেয়ে ভালো চোখে দেখে? কখনো কি ভেবে দেখেছেন যে পৃথিবীতে সবচেয়ে ভালো চোখ কার? এই যে আমরা, আমাদের চোখ কত ভালো আলহামদুলিল্লাহ। শুধুমাত্র, আচ্ছা, চোখের ব্যাপারে এই কথাগুলো বলার আগে আমি ইসলামিক একটা কথা বলি। বনি ইসরায়েলের, মানে আমি এই হঠাৎ করে প্রসঙ্গক্রমে কথাটা মনে আসলো, তাই ভাবলাম একটু শেয়ার করে রাখি, তাহলে আপনাদেরও ভালো লাগবে, জানা থাকবে। বনি ইসরায়েলের একজন আবেদ, মানে একজন ইবাদত বন্দেগীকারী, একজন পরহেজগার মানুষ, যিনি প্রায় 500 বছর, 450-500 বছর ইবাদত করছে। তো ইবাদত করার পর তিনি যখন মারা গেলেন, মানে এটা ভবিষ্যতের কথা, এটা তো এখনো তো কিয়ামত সংগঠিত হয় নাই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামকে তো মিরাজের রাতে অনেক কিছু দেখানো হয়েছে, বেহেশত দোজখ সব কিছু দেখানো হয়েছে। তো যেটা বলতেছিলাম, যে সেই বনি ইসরায়েলের ওই আবেদ যখন কিয়ামতের দিন উপস্থিত হবেন, তখন তাকে বলা হবে যে আল্লাহর অনুগ্রহে তুমি বেহেশতে যাও। তখন সে বলবে যে ইয়া আল্লাহ, আমি কেন শুধু অনুগ্রহে বেহেশতে যাব? আমি তো আমার ইবাদত বন্দেগী, আমি যে ভালো কাজ করছি তার বিনিময়ে বেহেশতে যাব, তার প্রতিদান স্বরূপ বেহেশতে যাব। তখন আল্লাহ বলবেন যে ও তাই, তুমি তোমার ইবাদত বন্দেগীর মাধ্যমে, অর্থাৎ তুমি যা ইবাদত করছো সেইটার বদৌলতে তুমি বেহেশতে যেতে চাও? আসো মেপে দেখি, আমি তোমাকে যে অনুগ্রহ করছি, আমি তোমাকে যে নিয়ামত দান করছি, তার তুলনায় তুমি কতটুকু ইবাদত করছো। তো একটা দাড়িপাল্লা নেওয়া হলো, একদিকে শুধু চোখের নিয়ামত রাখা হলো, চোখ রাখা হলো, আর আরেকদিকে তার সমস্ত ইবাদত বন্দেগী রাখা হলো। তখন দেখা গেল চোখের নিয়ামতটা ভারী হয়ে গেল। তখন ওই আবেদ তার ভুল বুঝতে পারলো এবং তখন বলল ইয়া আল্লাহ, বলবে যে ইয়া আল্লাহ, আমি ভুল বুঝতে পারছি, আমি তোমার অনুগ্রহেই বেহেশতে যেতে চাই। তো চোখের, আমাদেরকে আল্লাহ যেভাবে সৃষ্টি করছে, আল্লাহ তো বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয়ই মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করছে। আচ্ছা, এইখানে একটা গল্প মনে পড়ে গেল, যে আমরা আমাদের যে 4টা মাযহাব আছে, ইমাম হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, আর আরেকটা কি যেন, নাসাই সম্ভবত, না, যাই হোক মনে পড়তেছে না। তো আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, এই এই মাযহাবের প্রধান ইমাম হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মেয়ের নাম হানিফা। এই ব্যাপারে একটা গল্প প্রচলিত আছে, আমি ঠিক জানি না বিষয়টা কতটুকু সত্যি। একবার একটা সমস্যা নিয়ে, ওনার কাছে একটা মাসআলা নিয়ে একজন স্বামী এবং স্ত্রী দুইজন, মানে এক পরিবারের দুজন আসছিল, এসে ওনার কাছে একটা মাসআলা জিজ্ঞেস করছে। যে ওই লোকটা বলছে যে হুজুর, আমি তো বলছি, আমার স্ত্রীকে বলছি যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক হয়ে যাবা। তো তখন তো মনে হলো যে তাই তো, মানুষ কি চাঁদের চেয়ে সুন্দর হতে পারে? তো এক্ষেত্রে করণীয় কি? আমার স্ত্রী কি তালাক হয়ে গেল? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাথায় ওইভাবে, মানে বিষয়টা ধরা পড়তেছিল না। ঠিক সেই মুহূর্তে ওনার মেয়ে হানিফা এসে বলল যে বাবা, আমি তোমাকে এর সমাধান দিতে পারি, কিন্তু শর্ত, তুমি এখন থেকে তোমার নামের সাথে আমার নামটা যুক্ত করে নিবা। তো তিনি রাজি হলেন। তখন ওই ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মেয়ে বললেন যে না, তার স্ত্রী তালাক হয় নাই। কেন? কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয় আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সুতরাং চাঁদের চেয়ে মানুষ অনেক সুন্দর। যাই হোক, এই জন্য বলতেছি যে আল্লাহ আমাদেরকে অনেক অনেক নিয়ামত দিছেন, সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি একটু আগে কথা বলতেছিলাম কোন প্রাণীর চোখ সবচেয়ে ভালো, কোন প্রাণী সবচেয়ে ভালো চোখে দেখে। এই চোখ নিয়ে কথা বলতে আবার প্রসঙ্গক্রমে অন্যদিকেও চলে গিয়েছিলাম। তো আপনি কি কখনো দেখেছেন যে একটা বাজ পাখি সে আকাশে উড়তে উড়তে একদম নিচে মাটির দিকে তাকায় খাবার খোঁজে? মাটির দিকে তাকায়ও কিন্তু সে খাবার খোঁজে, অনেক উপর থেকে দেখে, অনেক নিচে মাটির সঙ্গে মিশে থাকা একটা কাঠবেড়ালিকেও সে কিন্তু দেখতে পায়, যেটা মানুষের চোখে প্রায় ধরাই পড়ে না। শিকারি পাখি যেমন বাজ, ঈগল বা ফ্যালকনের চোখ এত তীক্ষ্ণ, এরা অনেক দূর থেকেই শিকার দেখতে পায়। কিন্তু শুধু এদের চোখেই যে প্রকৃতিতে সেরা তা কিন্তু না। এই যে যত প্রাণী আছে পৃথিবীতে, তো কোটি কোটি রকমের প্রাণী আছে, তাদের মধ্যে সবচেয়ে
তাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো চোখ কার, এটা যদি আপনি ওই বাজ, ঈগল, ফ্যালকন এগুলোর কথা বলেন, তো তাহলে আরও ভেবে দেখার সুযোগ আছে। আপনার শিকারী পাখিরা সত্যিই চ্যাম্পিয়ন। বাজ বা ঈগলের চোখ মানুষের চোখের চেয়ে প্রায় 3 থেকে 5 গুণ বেশি শক্তিশালী। ধরেন আপনার চোখ ঈগলের মতো হতো, আপনার চোখ যদি বা আমাদের চোখ যদি ঈগলের মতো হতো, তাহলে পৃথিবীকে দূর থেকে দেখতে আমাদের কাছে টেলিস্কোপ দিয়ে দেখার মতো দেখাতো। মানে আমরা টেলিস্কোপ দিয়ে যেমন চাঁদ দেখি, তারা দেখি, অনেকটা এরকম। এদের চোখ শরীরের তুলনায় বেশ বড় এবং চোখে থাকে বিপুল সংখ্যক ফটো রিসেপ্টর। এগুলোর কোষকে আলো ধরে রাখতে, মানে এগুলো কোষকে আলো ধরে রাখতে সাহায্য করে। এ কারণে এরা অনেক উঁচু থেকে মাটিতে থাকা ছোট্ট শিকারকেও স্পষ্টভাবে দেখতে পারে। এই বাজ, তারপরে ঈগল, এই ধরনের যে প্রাণীগুলো আছে, তাদের চোখ অনেক, মানে চোখের কোষে অনেক ফটো রিসেপ্টর থাকে। রং দেখার দুনিয়ায় অন্য এক প্রাণী সবার উপরে, মানে এদের চেয়েও একটা প্রাণী আছে যারা এদের চেয়েও তীক্ষ্ণ, তাদের দৃষ্টিশক্তি অনেক ভালো। এই প্রাণীটার নাম হলো ম্যান্টিস শ্রিম্প। ম্যান্টিস শ্রিম্প মানে বুঝতে পারছেন কিনা আমি জানি না। শ্রিম্প মানে হলো চিংড়ি, যেটাকে আমরা প্রনও বলি। আমরা যখন ওই বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেলে দেখবেন যে প্রন, শ্রিম্প এগুলো লেখা থাকে, চিকেন, মাটন এরকম যেরকম লেখা থাকে ওরকম। তো এইটা হলো ম্যান্টিস শ্রিম্প, এই নামে একটা চিংড়ি। দেখতে অনেকটা যে সায়েন্স ফিকশন সিনেমায় এলিয়েন যেরকম, অনেকটা ওরকম। তো এই সামুদ্রিক প্রাণীটির চোখে আছে প্রায় 12 ধরনের ফটো রিসেপ্টর। মানুষের চোখে যেখানে আমাদের চোখে মাত্র 3টি রং শনাক্তকারী কোষ থাকে, লাল, নীল এবং সবুজ, সেখানে ম্যান্টিস শ্রিম্প এটা অতিবেগুনি বা আলট্রাভায়োলেট আলোও দেখতে পারে। আমরা কিন্তু আলট্রাভায়োলেট রশ্মি দেখতে পারি না, বা এটা আমাদের জন্য ক্ষতিকর। এই জন্য দেখবেন যে সূর্যের দিকে আমরা সরাসরি তাকাই না বা তাকাতে চাই না। তো এই যে ম্যান্টিস শ্রিম্প, এইটার চোখে 12 ধরনের ফটো রিসেপ্টর থাকে। ফলে এরা এমন সব রং দেখতে পায় যেগুলোর কথা আমরা কখনো কল্পনাও করতে পারি না। শুধু তাই না, আলো কিভাবে প্রতিফলিত হচ্ছে সেটাও এরা ধরতে পারে। ধরেন আমরা যে চোখে দেখি, কিভাবে এটা দেখি, এটার একটা সায়েন্স আছে। যে সূর্যের আলো যখন কোনো একটা পদার্থের উপরে পড়ে, কোনো একটা বস্তুর উপরে পড়ার পর ওইটা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে, অনেকটা আয়নার মতো রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে, তখনই আমরা দেখতে পাই। তো এই যে এই শ্রিম্প যেটা, মানে এই চিংড়িটা, এই ম্যান্টিস শ্রিম্প, এরা কিন্তু এই কিভাবে আলোটা প্রতিফলিত হচ্ছে সেটাও এরা ধরতে পারে। বিজ্ঞানীদের মতে ম্যান্টিস শ্রিম্প রং আলাদা করে বিশ্লেষণ না করে রঙের প্যাটার্ন দেখে চিনে ফেলে। তাই এদের দেখা পৃথিবী আমাদের দুনিয়ার চেয়ে অনেক বেশি রঙিন এবং ভিন্ন। আমরা পৃথিবীকে যেভাবে দেখি, এরা তার চেয়ে আরো সুন্দর দেখে, আরো আলোকিত দেখে, আরো উজ্জ্বল দেখে। আর দ্রুত বা সবার আগে দেখার কথা যদি আপনি হিসাব করেন, তাহলে পোকামাকড়ের জুড়ি কিন্তু, মানে পোকামাকড়ের সাথে কাউকে আপনি তুলনা করতে পারবেন না। যেমন কখনো খেয়াল করছেন, মাছি ধরতে গেলে এরা মুহূর্তেই মানে উড়ে চলে যায়। এরা এত বেশি দেখতে পায়, মানে কারণ মাছির চোখে আমাদের চোখের চেয়ে অনেক দ্রুত কাজ করে। মানুষ যেখানে 1 সেকেন্ডে প্রায় 60টি ফ্রেম আলাদা করে দেখতে পারে, সেখানে পোকামাকড়ের চেয়ে বহুগুণ বেশি গতিতে দেখতে পারে। আমাদের কাছে যে আলো স্বাভাবিক মনে হয়, মাছির চোখে সেটা ডিস্কের লাইটের মতো, মানে এই যে ডিস্কো লাইট আছে না বিভিন্ন যেই পার্টি সেন্টারে, জলে নেভে এরকম মনে হয়। মজার কথা হলো, মাছি যদি সিনেমা দেখতে যেত, তাহলে এর কাছে পুরো সিনেমাটাই সুপার ফাস্ট স্লাইড শোর মতো লাগতো। এদের শরীর ছোট হওয়ায় চোখ থেকে মস্তিষ্কের সিগন্যাল খুব দ্রুত পৌঁছে যায়, তাই আমাদের হাতের নাড়াচাড়া এরা আগেই বুঝে ফেলে। শাহরিয়ার আহমেদ রবেল, থ্যাংক ইউ দেখার জন্য। একা লাইভ নেই, হ্যাঁ একাই লাইভ, আর কে আসবে? কেউ তো লাইভ নেই। রাফি দেখতেছে, ধন্যবাদ। যারা লাইভ দেখতেছে ধন্যবাদ। আমি আজকে শুরুতে যারা এখন যুক্ত হয়েছে তাদেরকে একটু ইনফরমেশন দিই। আমি আজকে কথা বলতেছিলাম বিখ্যাত মানুষের কিছু পোষা প্রাণী নিয়ে। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে তারেক রহমান যখন দেশে আসছেন, ওনার সাথে ওনার পোষা বিড়াল জেবু আসছে। এই জেবু তো এখন সারা দেশে আলোচিত, তার নামে ফেসবুকে পেজও খোলা হয়েছে। তো পৃথিবীতে আরও অনেক বিখ্যাত মানুষ আছে যারা কোনো না কোনো প্রাণী পছন্দ করে। সেই সব প্রাণী সম্পর্কে আমি আজকে কথা বলছি। আপনারা যারা এখন যুক্ত হয়েছেন, পরে চাইলে ভিডিওর শুরুর দিকে টেনে আপনারা দেখতে পাবেন, দেখলে বুঝতে পারবেন যে তাদের সম্পর্কে জানতে পারবেন।
যেমন বারাক ওবামার কুকুর, অপরা উইনফ্রের কুকুর, এরকম অড্রে হেপবার্নের বিড়াল, তারপরে এরকম আরও অনেকে আছে, বিড়াল, কুকুর, শিম্পাঞ্জি, বিভিন্ন জন। এলভিস প্রিসলি যেমন শিম্পাঞ্জি পছন্দ করতো। আর এখন যে কথাটা বলতেছি, যে এই বিষয় নিয়ে আলাপ করতেছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হলো কোন কোন প্রাণীর চোখের দৃষ্টিশক্তি সবচেয়ে বেশি। তো সবচেয়ে দৃষ্টিশক্তি বেশি হলো ম্যান্টিস নামে একটা কি বলে, ওই আপনার চিংড়ি, শেম যেটাকে বলে, এর চোখে 12 রকমের ফটো রিসেপ্টর আছে। এই কারণে আমরা তো তিন রকমের আলো দেখতে পাই, কিন্তু এরা 12 রকমের, সব রকমের আলোই দেখতে পায়। তো যাই হোক, এই যে এই যে দ্রুত দেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি দ্রুত দেখতে পায় হলো মাছি। এই কারণে আমরা মাছিকে যখন ধরতে যাই তখন এরা মুহূর্তে উড়ে চলে যায়। তবে এই যে এদের দারুণ দৃষ্টিশক্তি, এর মধ্যেও কিছু সীমাবদ্ধতা আছে। যেমন ম্যান্টিস, শিম এবং পোকামাকড়দের চোখ মূলত কম্পাউন্ড চোখ, অর্থাৎ অনেক ছোট ছোট ইউনিট দিয়ে তৈরি। এর ফলে এদের দৃষ্টি অনেকটা পিক্সেল করা ছবির মতো হয়। দ্রুত বা রঙিন হলেও সবসময় খুব একটা স্পষ্ট নয়। মানে ওরা কিন্তু, আমরা যেমন খুব স্পষ্ট দেখি, ওরা কিন্তু ওরকম স্পষ্ট দেখে না। এই তুলনায় মানুষের চোখ অনেক ভারসাম্য থাকে, মানুষ অনেক স্পষ্ট দেখে। আমরা হয়তো অতিবেগুনি আলো দেখতে পাই না বা পারি না, চোখের পলকে সব কিছু ধরতেও পারি না, কিন্তু আমাদের দৃষ্টি পরিষ্কার, স্থির এবং দৈনন্দিন জীবনের জন্য খুবই কার্যকর। এক বিজ্ঞানী মজা করে বলেছিলেন, আমি ম্যান্টিস শ্রিম হতে চাই না, ওদের মস্তিষ্ক মটরের মতো ছোট, আমি আমার চোখ নিয়েই খুশি আছি। আসলেও তো তাই। প্রতিটি প্রাণীর চোখ এদের জীবনের প্রয়োজনীয়তা অনুযায়ী আসলে আল্লাহ সৃষ্টি করছেন। কেউ দূর থেকে শিকার খুঁজে পায়, কেউ অসংখ্য রঙের দুনিয়া দেখে, কেউ আবার চোখের পলকে বিপদ বুঝে ফেলে। প্রতিটি চোখ তাই আলাদা এবং বিশেষ। এই যে যে বিজ্ঞানী যে বলছিল যে আমি ম্যান্টিস শিম হতে চাই না, আমি আমার চোখ নিয়েই সন্তুষ্ট, আসলেও কিন্তু তাই। যে ওরকম যদি হতো, যেমন এই সম্পর্কে একটা গল্প বলা যেতে পারে। এক লোক হঠাৎ করে চিন্তা করলো, আচ্ছা আমাদের এই হাত পা যদি খুলে রাখা যেত তাহলে কত ভালো হতো। তো সে একদিন ঘুমোতে গেছে, ঘুমানোর পরে মানে স্বপ্ন দেখছে যে সে ঘুমানোর আগে তার পা দুইটা খুলে ওই একটা ব্যাগে ঝুলায় রাখছে, পাশেই একটা দেয়ালের সাথে ঝুলায় রাখছে। এই সময় চোর আসছে, চোর এসে নিবি না নিবি ওই ব্যাগটা নিয়েই দৌড়। এবার ওর তো পা নেই, ও উঠছে, জেগে উঠছে, উঠে আর করতে পারতেছে না। ওই মানে সে তো পা নেই, দৌড়ে যে চোরকে ধরবে সেটা ধরতে পারতেছে না। তখন কি হলো, সে জেগে উঠে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করছে এটাই বেস্ট। যদি পা খুলে রাখা যেত তাহলে বরং সমস্যা হতো। আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার কথা কি ক্লিয়ার কিনা একটু বলবেন। আমি তো বুঝতে পারতেছি না, আপনারা কমেন্ট করলে বোঝা যাবে যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি প্রতিদিন রাতে 8:30টার সময় লাইভ করব বলে ভাবছি। আপনারা সবাই যুক্ত হয়ে যেতে পারেন। লাইভে আমি বিভিন্ন জ্ঞানভিত্তিক কথা বলবো, হয়তোবা আপনাদের অনেকের ভালো লাগতে পারে। সবাই সবাই যুক্ত হয়ে যেতে পারেন। আচ্ছা, এখন আসি ভিডিও গেম নিয়ে। বাচ্চারা তো ভিডিও গেম খেলতে পছন্দ করে, আর মানে ভিডিও গেম খেললে নাকি পড়াশোনা লাঠে ওঠে। এই কথাটাও আমরা অনেকেই বলি। বাচ্চারা যখন ভিডিও গেম খেলে তখন অভিভাবকেরা খুব বিরক্ত হয়, নিষেধ করে, বকাঝকাও করে যে পড়াশোনা বাদ দিয়ে খালি গেম। যেমন আমাদের বাড়ির পাশে, আমাদের গ্রামের বাড়ির পাশে, রুমের পাশে কিছু ছেলেরা দেখি সারাদিন রাতে অনেক রাত পর্যন্ত, এই শীতের সময় খেলে কিনা জানি না, অন্যান্য সময় ফ্রি ওয়াইফাই পেয়ে, বাড়িতেও ওয়াইফাই আছে, ওখানে বসে বসে গেম খেলে। তো সেই সব গেম খেলে কোনো উপকার হোক বা না হোক, তবে একটা ব্যাপার বলতে পারি যে নতুন ভিডিও গেম তৈরি হয়েছে যেটা খেললে বাচ্চাদের বিজ্ঞানের দক্ষতা বাড়ে। মানে ভিডিও গেম খেললে নাকি পড়াশোনা লাঠে ওঠে, এই ধারণা ভুল প্রমাণ করে একটা গেম, মানে ভুল প্রমাণ করে দিল একটা গেম। কুকিজ নামে এক অসুস্থ বিড়ালকে বাঁচাতে গিয়ে শিশুরা শিখে ফেলেছে বিজ্ঞানের জটিল সব সূত্র।
এখন প্রশ্ন আসতে পারে যে এই গেমটার নাম কি। গেম খেলতে কার না ভালো লাগে, কিন্তু সমস্যা হলো গেম খেলতে বসলেই মা বাবার বকুনি থেকে বাঁচার উপায় নেই। তবে এবার এমন একটা দারুণ যুক্তি চলে এসেছে, বাচ্চারা যেটা বুক ফুলিয়ে বলতে পারবে যে মা আমি তো খেলছি না, বিজ্ঞান শিখছি। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ জর্জিয়ার গবেষকরা ঠিক এটাই প্রমাণ করেছে। তারা ছোটদের জন্য এমন একটা ভিডিও গেম বানাইছে যেটা খেললে শুধু মজাই হবে না, সাথে সাথে হয়ে যাবে শরীরবিদ্যা, মানে এই যে চিকিৎসাবিদ্যার যে ব্যাপারগুলো, শরীরবিদ্যা, স্বাস্থ্য এবং জটিল সব বৈজ্ঞানিক যুক্তি এই গেমের মাধ্যমে শিখতে পারবে। গেমটার নাম হলো ভার্চুয়াল ভেট। এই যে গেমটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে, যুক্তরাষ্ট্রের মানে আমেরিকার ইউনিভার্সিটি অফ জর্জিয়ার গবেষকরা যে গেমটা বানাইছে, যেটা খেললে বাচ্চাদের বিজ্ঞানের দক্ষতা বাড়বে, এই গেমটার নাম হলো ভার্চুয়াল ভেট। এই গবেষকরা আর ডিজাইনদের একটা দল দীর্ঘ 7 বছর ধরে গবেষণা করে এই গেমটা বানাইছে। গেমের গল্পটাও কিন্তু ভারী মজার। এখানে একজন পশু চিকিৎসকের সহকারী, মানে যে গেম খেলবে তাকে হতে হবে একজন পশু চিকিৎসক, মানে যেটাকে বলে কি বলে, হাঁস মুরগি গরু ছাগলের চিকিৎসক, অনেকটা ওরকম ডাক্তার, ঠিক আছে, পশু ডাক্তারের সহকারী হতে হবে। তো যে গেম খেলবে তার সামনে দুইটা বিড়াল থাকবে, একটার নাম ক্রিম আর অন্যটার নাম হলো কুকিজ। ক্রিম বেশ চনমনে, সারাদিন লাফালাফি করে, কিন্তু কুকিজ বেচারা নড়তেও চায় না, সে বেশ মোটা আর অসুস্থ। এখন যে গেম খেলবে তার কাজ হলো গোয়েন্দাগিরি করা, তাকে খুঁজে বের করতে হবে কুকিজের আসলে কি হয়েছে এবং কিভাবে তাকে সুস্থ করা যায়। দেখেন, একটা গেমের ভিতরে খুঁজে বের করতে হবে যে এই কুকিজ নামের যে বিড়ালটা, তার কি হয়েছে এবং কিভাবে তাকে সুস্থ করা যায়, সে তো অসুস্থ। স্কুলের বইয়ে যেমন পাতার পর পাতা মুখস্থ করতে হয়, এই গেমে কিন্তু সেরকম না। গবেষক জর্জিয়া হজেস বলছেন এখানে যে গেম খেলবে তাকে তথ্য জোগাড় করতে হবে, কুকিজের শরীরের নানা তথ্য বিশ্লেষণ করে যে গেম খেলবে তাকে বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। আলমগীর হুসাইন লাইভে যুক্ত হয়েছে। কেমন আছেন? আপনার সাথে তো সেদিন দেখা করে আসলাম, চা খাওয়ালেন, ভালো লাগলো। আপনাকে বলছিলাম লাইভ টাইপ করবেন, তো আপনি তো আর করলেন না। আপনি তো অনেক ভালো কথা বলতে পারেন। রাফি রাফি ওয়াচিং, শাহরিয়ার, রাবেল ওয়াচিং, সবাই কমেন্ট করে দিবেন আর পারলে লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এমন একটা গেম বিজ্ঞানীরা তৈরি করছে, যেই গেমটার নাম হলো ভার্চুয়াল ভেট। এই গেমটা যদি বাচ্চারা খেলে। ওয়ালাইকুম আসসালাম, জি আমি ভালো আছি আঙ্কেল। আপনাকে লাইভে দেখে আমার খুব ভালো লাগছে যে আপনি এখানে আমার লাইভটা দেখতেছেন। আপনি হয়তো এখন আসছেন, তো আপনাকে একটু রিপিট করি। আমি আজকে কথা বলতেছিলাম বিখ্যাত মানুষের, এই যে তারেক রহমান যেমন দেশে আসছে, ওনার সাথে একটা বিড়াল আসছে, বিড়ালটার নাম জেবু। এরকম পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ আছে যাদের কোনো না কোনো পোষা প্রাণী আছে, যারা সেই সব প্রাণী সম্পর্কে বলছে, যেমন বারাক ওবামা, অড্রে হেপবার্ন, এলভিস প্রিসলি, তারপরে আরিয়ানা গ্রান্ডে, অপরা উইনফ্রে, এরকম যারা ছিল তাদের যে প্রাণীগুলো ছিল বিখ্যাত, সেইগুলো সম্পর্কে বলছি। এরপরে প্রসঙ্গক্রমে বলছি যে কোন প্রাণী সবচেয়ে ভালো চোখে দেখে, আমাদের চোখের দৃষ্টি যেমন কীরকম, এবং সবচেয়ে পৃথিবীতে যে হাজার হাজার কোটি কোটি, মানে লাখ লাখ কোটি কোটি প্রজাতি আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে, মানুষ, পশু পাখি, জীবজন্তু, এদের মধ্যে কাদের চোখের জ্যোতি সবচেয়ে বেশি। তো এতে দেখা গেছে সবচেয়ে ভালো জ্যোতি, চোখের জ্যোতি সবচেয়ে ভালো হলো আপনার ম্যান্টিস নামে একটা চিংড়ি আছে, এক প্রজাতির চিংড়ি, তাদের চোখের জ্যোতি ভালো, এবং সবচেয়ে দ্রুত কাজ করে মাছির চোখের চোখ। এই কারণে আমরা যখন মাছিকে ধরতে যাই, ওরা মুহূর্তে উড়ে চলে যায়। আর অনেক দূরের জিনিস দেখতে পারে কে, সেটা হলো আপনার বাজ পাখি বা ঈগল পাখি। এটা অনেক দূর থেকে দেখতে পায়। কিন্তু ওই যে ম্যান্টিসের কথা যেটা বলা হয়েছে, ম্যান্টিসের চোখে 12টা ফটো রিসেপ্টর আছে। আমরা যেমন 3 রকমের রং দেখতে পারি, সেখানে ওরা অনেক বেশি দেখতে পারে। তো এই কথা বলতে বলতে তারপরে আমি তো কথা বলতে গেলে অনেক রকম বিষয় নিয়ে কথা বলি। তো পরে যে পর্যায়ে আসছি সেখানে হলো ভিডিও গেম নিয়ে কথা বলতেছি, যে বাচ্চারা তো ভিডিও গেম খেলতে গেলে বাবা মা রাগ করে বা বড়রা রাগ করে, কিন্তু ইউনিভার্সিটি অফ জর্জিয়ার গবেষকরা, মানে আমেরিকার এই ইউনিভার্সিটির গবেষকরা প্রায় 7 বছর গবেষণা করে একটা গেম বানাইছে। গেমটার নাম হলো ভার্চুয়াল ভেট। এই গেমটা যদি বাচ্চারা খেলে তাহলে এরা বিজ্ঞান শিখতে পারবে, এবং সেই বিজ্ঞানটাও নর্মাল, মানে সাধারণ বিজ্ঞান না, চিকিৎসা বিজ্ঞান শিখতে পারবে, বা মানুষের শরীরবিদ্যা শিখতে পারবে, ঠিক আছে।
তো কেন শিখতে পারবে? কারণ এই গেমে দুইটা বিড়াল আছে, একটার নাম হলো ক্রিম আর একটার নাম হলো কুকিজ। তো এই ক্রিম বেশ চনমনে, যে সারাদিন লাফালাফি করে, আর কুকিজ হলো নড়াচড়া করতে চায় না, বেশ মোটা এবং অসুস্থ। যে গেম খেলবে তার ভূমিকা হবে, আপনি তো ডাক্তার আলমগীর, আলমগীর আঙ্কেল, আপনি তো ডাক্তার। তো এখানে ওই যে গেম খেলবে তার ভূমিকা হবে সে ডাক্তারের সহকারী বা কম্পাউন্ডার। তাকে খুঁজে বের করতে হবে যে কুকিজের শরীরে আসলে কি ঘটছে এবং কিভাবে তাকে সুস্থ করে রাখা যায়। তো এই গেমটা খেললে এইগুলো বুঝতে পারবে। মজার ব্যাপার হলো বিজ্ঞান শেখার আগে অঙ্ক আর ভাষা ভালো জানা দরকার। তাই এই গেম যারা খেলবে তাদেরকে ডেটা বা তথ্য বিশ্লেষণ করা শিখতে হবে, তারপর সে বিজ্ঞানের গভীরে ঢুকতে পারবে। গবেষকরা পরীক্ষা করে দেখেছে যেসব শিক্ষার্থীরা ক্লাসে সাধারণ পদ্ধতিতে পড়েছে তাদের চেয়ে যারা এই ভার্চুয়াল ভেট গেমটা খেলেছে তাদের পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে। মানে বিজ্ঞানীরা অলরেডি প্রমাণ পাইছে যে যারা এই গেমটা, যেই বাচ্চারা এই গেমটা খেলে, ভার্চুয়াল ভেট গেমটা খেলে, তারা অন্যদের তুলনায় পরীক্ষায় ভালো নম্বর পাচ্ছে। কেন জানেন? কারণ ক্লাসে পড়া অনেক বেশি বোরিং লাগে। আমাদের ক্লাসের যে বইগুলো, এই বইগুলো এমনভাবে লেখা হয় যেগুলো আসলে পড়তে ভালো লাগে না। দেখেন, আমরা যখন ক্লাসের বই নিয়ে বসি তখন কিন্তু ঘুম চলে আসে, পড়তে ইচ্ছে করে না। কিন্তু যখনই আমরা গল্পের বই পড়ি তখন কিন্তু আমাদের ভালো লাগে, কারণ গল্পের বইগুলো অন্যভাবে লেখা। ক্লাসের বইগুলো অনেক বোরিং, কিন্তু যখন গেমে শিশুরা কুকিজ আর ক্রিমের মায়ায় পড়ে যায়, ক্রিম আর কুকিজ কিন্তু দুইটা বিড়ালের নাম, ওই গেমে, ভার্চুয়াল ভেট গেমে তাদের মায়ায় পড়ে যাবে। গেম খেলতে তো অনেকেরই ভালো লাগে, তো তারা এই কুকিজকে সুস্থ করতে চায়। এই গল্পের টানেই তারা কঠিন কঠিন সব বৈজ্ঞানিক বিশ্লেষণ হাসতে হাসতে শিখে ফেলে, অর্থাৎ খেলতে খেলতেই শেখা হয়ে যায়। এই জন্যই বিজ্ঞানীরা এটাকে বলছে যে এই গেমটা খেললে বাচ্চারা অনেক ভালো করবে। এখন অনেকে ভাবতে পারে যে গেম যখন আছে তাহলে কি আর শিক্ষকদের দরকার হবে না? এমনটা ভাবলে বলতে হচ্ছে যে এটা ভুল ভাবনা। এই গেমে মোট 6টা লেভেল আছে। যদি কোনো ভুল করে, যে গেম খেলে সে যদি ভুল করে তাহলে সঙ্গে সঙ্গে ফিডব্যাক দিবে, মানে সে বলবে যে তোমার কি করণীয় উচিত বা কি করা উচিত। আর এই গেমে টিচার ও মনিটরে দেখতে পাবেন যে আপনি কোথায় আটকাচ্ছেন। তখন তিনিও চাইলে আপনাকে, মানে ওই বাচ্চাকে, যেই বাচ্চা খেলবে তাকে চাইলে তার টিচারও করতে পারবে, সহযোগিতা করতে পারবে। অর্থাৎ এই গেম শেখাবে, টিচারও পথ দেখাবে। তবে এখানে সতর্ক করে দেওয়া ভালো যে বিজ্ঞান শেখার জন্য শুধু এই নির্দিষ্ট গেমটাই খেলতে হবে এমন। তো আপনি যদি প্লে স্টোর থেকে পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম নামিয়ে সারাদিন খেলেন তাতে কিন্তু বিজ্ঞান শিখতে পারবেন না। তাই সাবধান, এই সুযোগ বড়দের বোকা বানিয়ে সারাদিন যেন বাচ্চারা গেম না খেলে, এটাও আসলে খেয়াল রাখতে হবে। হ্যালো, হ্যাঁ, শফিকুল ইসলাম মেরাজ, একটু কমেন্ট পড়ি। শফিকুল ইসলাম মেরাজ, শাহরিয়ার আহমেদ রাবেল, তারপরে রাফি, আলমগীর হুসাইন, অনেকেই লাইভে আছে, যুক্ত আছে। আপনারা যারা যারা এই লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। এখন আমি কিছুক্ষণের ভিতরেই ছেড়ে দিব, আর 10 মিনিট মতো থাকবো। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো শীতকালে, এই যে এখন তো শীতকালে দেখবেন যে সকালে ঘাসের উপরে শিশির জমে। তো শীতকালে এত শিশির কোথা থেকে আসে? এইটা কি কখনো জানেন? শীতকালে এত শিশির কোথা থেকে আসে? শহরের চেয়ে গ্রামে শীতের দাপট বেশি থাকে। গায়ের মাঠে ফসলের গায়ে কিংবা নরম দুর্বাঘাসে বিন্দু বিন্দু শিশির জমে। রাতে উঠোনে নিম বা জাম গাছ থেকে টুপ টুপ করে শিশিরও পড়ে। এটা অনেকে আমরা জানি, বিশেষ করে আমরা যারা ফজরের নামাজ পড়তে উঠি তারা জানি বৃষ্টির ফোঁটার মতো শিশির। তাই দেখে আমাদের মনে হয় স্বাভাবিক, শিশির মনে হয় আকাশ থেকে পড়ে। আসলে কিন্তু তা না, বৃষ্টির মতো শিশির আকাশ থেকে পড়া সম্ভব না। বৃষ্টির জন্য মেঘের দরকার হয়। ভূপৃষ্ঠ, খাল, বিল, নদী, সাগর থেকে শুকিয়ে যাওয়া পানি বাষ্প হয়ে বায়ুমণ্ডলে একটা স্তরে জমা হয়। এটাও কিন্তু বেশি দূরে নয়, মাত্র কয়েক কিলোমিটার উপরেই মেঘ হিসাবে জমা হওয়া সেই জলীয় বাষ্প যখনই একটু ঠান্ডা হয় তখন বাতাসেও পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্প জমা হয়, তখন আকাশে মেঘ জমে পানিতে পরিণত হয়, ফলে আকাশ থেকে বৃষ্টি নেমে আসে। কিন্তু শিশিরের ক্ষেত্রে এইটা হয় না। খেয়াল করলে দেখবেন যে বছরের অন্য সময়ের তুলনায় শীতকালে শিশির বেশি দেখা যায়। আসলে শীতকালে বাতাস খুব হালকা, মানে খুব শুষ্ক থাকে, চারপাশ থেকে প্রচুর জলীয় বাষ্প শুষে নেয় বাতাস। দিনের তাপমাত্রা যখন বেশি থাকে তখন দ্রুত জলীয় বাষ্প শোষণ করে। দিনে রোদ থাকে তাই তুলনামূলকভাবে তাপমাত্রাও কিন্তু দিনে বেশি থাকে।
আর সূর্য ডুবার পর থেকে পরিবেশের তাপমাত্রা কিন্তু কমতে থাকে। এখানে একটা কথা বলা একটু বেশি জরুরি, বাতাসের তুলনায় পানি বেশি তাপ ধারণ করে। আবার পানির চেয়ে কঠিন পদার্থ যেমন ঘরবাড়ি, ভূপৃষ্ঠ, এমনকি গাছপালাও বেশি পরিমাণে তাপ ধারণ করে। কিন্তু কঠিন পদার্থ আবার বাতাসের মতো জলীয় বাষ্প ধারণ করতে পারে না। বাষ্প সব বাতাসের ভেতরেই থাকে। সূর্য ডুবে যাওয়ার পর পরিবেশের তাপমাত্রা যেমন দ্রুত কমতে থাকে, অন্যদিকে কঠিন বস্তুর তাপমাত্রাও কিন্তু কমতে থাকে, কিন্তু সেটা অনেক ধীরে ধীরে। তো সূর্য ডোবার পর যতই সময় গড়ায় ততই এই প্রকৃতিটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা বাতাসের ঘনত্ব গরম বাতাসের তুলনায় বেশি, এটা আপনারা কম বেশি যারা বিজ্ঞান সম্পর্কে জানেন তারা জানেন। অর্থাৎ বাতাস যত ঠান্ডা হয় এর অণুগুলো তত কাছাকাছি আসে, ফলে অণুগুলোর মধ্যে ফাঁকও কমে যায়। এই অবস্থায় বাতাসের পক্ষে বেশি পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখা কিন্তু সম্ভব হয় না। আগেই বলছি যে কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা বেশি, তেমনি তাপ হারানোর ক্ষমতাও কিন্তু বেশি। অর্থাৎ কঠিন বস্তু বাতাসের তুলনায় অনেক বেশি ঠান্ডা হয়। ভূপৃষ্ঠও তাই খুব বেশি ঠান্ডা হয়। ঠান্ডা ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা বাতাস তুলনামূলকভাবে বেশি ঠান্ডা হয়, ফলে ভূপৃষ্ঠে লাগোয়া বাতাসের ঘনত্ব তত বেড়ে যায়। বাতাসে জলীয় বাষ্প ভূপৃষ্ঠে চলে আসে। ভূপৃষ্ঠের ওপরে থাকা যে ঘাসে যে বাষ্প জমে এটাকেই কিন্তু আমরা শিশির বলি। মানে ঘাসের ওপর জমে থাকা শিশিরের জন্ম আসলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল থেকে। এই শিশির বৃষ্টির মতো ওপর থেকে পড়ে না। অন্যদিকে গাছের পাতা থেকে যে টুপ টুপ করে যে বৃষ্টির মতো বড় বড় পানির ফোঁটা পড়ে এগুলো কিন্তু আকাশ থেকে পড়ে না। রাতে গাছপালা ঠান্ডা হয়, ঠান্ডা গাছপালার পাতায় কিংবা ডালে বাতাস থেকে জমে যাওয়া যে জলীয় বাষ্প শিশিরের মতো জমা হয়। জমতে জমতে শিশির বিন্দুগুলো মানে একসময় জমে বড় পানির ফোঁটার মতো হয়, ভারী হয়ে ওঠে। সেই কারণে এটা বৃষ্টির ফোঁটার মতো টুপ টুপ করে পড়ে। আজকে অনেক বিষয় নিয়ে কথা বললাম। সবাইকে ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত ছিলেন। আমি প্রতিদিন রাত্রে 8:30টার সময় জ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। এই কথা বলার 2-3টা কারণ আছে। কথা বলার অভ্যাসটা করা, সাধারণত আমি খুব একটা কথা বলি না, মানে কথা বলার অভ্যাস ছিল না। একটু নানা প্রয়োজনে কথা বলার অভ্যাস করতেছি, চেষ্টা করতেছি ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস করতে। তো তারই ধারাবাহিকতায় আমি তো আর যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবো না, ভাবলাম এমন কোনো বিষয় নিয়ে কথা বলি যেগুলো আমার নিজেরও জানা হবে, আপনাদেরও জানা হবে। আমি কি করি, হ্যাঁ, আগের দিন কিছু একটা নিয়ে যদি স্টাডি করি, জানার চেষ্টা করি, সেটাই পরের দিন আসলে আপনাদের সাথে শেয়ার করলে আমি গতকালকে বলছিলাম যে নলেজ ইজ পাওয়ার, মানে একটা সময় মানুষ বলতো যে নলেজ ইজ পাওয়ার। পরবর্তীতে আমি জানতে পারি যে শুধু নলেজ ইজ পাওয়ার না, শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। আপনি নিজে একটা জিনিস জ্ঞান অর্জন করলেন, জ্ঞান হলো এমন একটা জিনিস, আপনি যত মানুষকে বিলাবেন আপনার কিন্তু হবে না, জ্ঞান কমবে না, বরং বাড়বে। সব সময়ের জন্য আপনি জ্ঞান যত বিলাবেন ততই বাড়বে। অন্যান্য জিনিস কিন্তু এরকমের হয় না যে আপনি আপনার পকেটে কিছু টাকা আছে, সেটা আপনি যখন দিয়ে দিবেন তখন কিন্তু এটা কমে যাবে। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে তা না, আপনি জ্ঞান অন্যের সাথে শেয়ার করবেন তত ভালো, অন্যে জানতে পারবে, আপনারও জিনিসটা মনে থাকবে। যেমন অনেক সময় দেখবেন যে মানুষের মুখ থেকে শোনা কথা কিন্তু মনে থাকে বেশি, সব সময় মনে থাকে বেশি। জুয়েল শেখ ওয়াচিং, জুয়েল শেখ কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাবেন। আর কেমন আছেন? আচ্ছা, এ পর্যায়ে আমি আসলে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি, ভালো লাগে। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো শীতের সময় দেখবেন যে অনেকের হাতের তালু ঘামে। এই হাতের তালু ঘামে, এখানে তো আলমগীর হুসাইন আছেন, উনি তো একজন ডক্টর। তো ওনারও এই বিষয়টা ভালো লাগবে যে শীতে যে হাতের তালু ঘামে এটা কি আসলে কোনো রোগ কিনা, এই ব্যাপারে কি বলে। যেমন পরীক্ষা দিতে গেলে অনেকের হাতের তালু ঘামে, কিংবা অন্য কোনো কারণে যখন চাপে থাকে তখন
এরকম অনেকেরই হাতের তালু ঘামে। অনেকেই এই ধরনের সমস্যায় ভোগে। আমার একটা বন্ধুই ছিল যে যার হাতের তালু এত ঘামতো যে সে কলম ধরে রাখতে পারতো না। এমনটাও দেখা যায় যে ঘেমে যাওয়া হাতের কারণে কেউ একজন পরীক্ষায় ঠিকমতো লিখতেও পারতেছে না। কারো হাতের তালু আবার বেশি ঘামে শুধু শীতকালে। এমন সমস্যার কি কোনো রোগের লক্ষণ? নানা কারণেই হয়তো হাতের তালু ঘামে। সাময়িকভাবে হাতের তালু ঘামার একটা কারণ হতে পারে ওই সময়কার দুশ্চিন্তা বা মানসিক চাপ। আবার কারো কারো হাতের তালু অতিরিক্ত ঘামার জন্য দায়ী হতে পারে কোনো রোগ। অনেকের হাতের তালু ঘামার কোনো কারণ খুঁজেই পাওয়া যায় না। এমনটাই বলছিলেন স্কয়ার হসপিটাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডক্টর তাসনুভা মাহিন। ওনার এক সাক্ষাৎকারে এই বিষয়টা বললেন যে অনেকের হাত ঘেমে যাওয়ার ব্যাপারটা শুরু হয় একদম শৈশবকালে। পরিবারের অন্য কোনো সদস্যরও এমন হওয়ার ইতিহাস থাকতে পারে, তবে এর সঙ্গে কোনো উপসর্গ না থাকলে বিষয়টা নিয়ে ভাবার কিছু নেই। পরিবেশের তারতম্যের কারণেও হাতের তালু ঘামতে পারে। অতিরিক্ত ঝাল বা মশলা দেওয়া খাবার, বেশি চিনি বা বেশি লবণ দেওয়া খাবার কিংবা চা কফি খেলেও হাতের তালু ঘামতে পারে। এটা আসলে একদম স্বাভাবিক বিষয়। যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার এই লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি প্রতিদিন রাতে 8:30টার সময় লাইভ করব। আপনারা থাকবেন। প্রতিদিনই নিত্য নতুন কোনো না কোনো বিষয় নিয়ে আমি লাইভ করব। গতকালকে একটা কুইজ দিয়েছিলাম। কুইজের প্রশ্ন ছিল যে এমন কোন হালাল খাবার আছে যেটা খেলে অজু ভেঙে যায়। যদিও এটা কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন, এটা নিয়ে অনেক মতভেদ আছে, তারপরেও অন্তত অন্য কোনো খাবার নিয়ে তো এরকম প্রশ্ন জাগে নাই, তো এই প্রশ্নটা দিয়েছিলাম। ঘোষণা দিছিলাম যে যারা সঠিক উত্তর দিবে তাদের মধ্য থেকে একজনকে আমি মোবাইল রিচার্জ দিব। তো সেই প্রশ্নের অনেকেই সঠিক উত্তর দিছে। সঠিক উত্তরের ভিতর থেকে বিজয়ী হয়েছে তাজির ভাই কক্সবাজার থেকে। আমি ওনার মোবাইলে রিচার্জ করে দিয়েছি। তো আমি চিন্তা করছি যে প্রতিদিন লাইভ করার পর লাইভেই আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো থেকে প্রশ্ন দিব। প্রশ্নের উত্তর যারা সঠিক দিতে পারবে, এই কমেন্ট সেকশনে উত্তর দেওয়া যাবে। উত্তর সঠিক দিতে পারবে তাদের থেকে একজনকে আমি পুরস্কৃত করব। তো আজকে আজকে মোট 3টা প্রশ্ন, আজকে যে টোটাল যে আলোচনা হলো, এই আলোচনার ভিতরে আজকের প্রশ্ন থাকবে হলো মোট তিনটা প্রশ্নেরই সঠিক উত্তর যে দিবে, যারা দিবে তাদেরকেই মানে তাদের ভিতর থেকে বাছাই করে একজনকে পুরস্কৃত করা হবে। আমার প্রথম প্রশ্ন হলো, পৃথিবীতে যত প্রাণী আছে সেই প্রাণীদের মধ্যে সবচেয়ে ভালো চোখে দেখে কোন প্রাণীটা, এবং সেই প্রাণীটার নাম কি? আমার আপনারা আবার মনে রাখেন যে প্রথম প্রশ্নটা হলো পৃথিবীতে যত প্রাণী আছে তার ভিতরে সবচেয়ে, আজকের আলোচনায় যেটা বললাম, সবচেয়ে ভালো চোখে দেখে কোন প্রাণী, সেই প্রাণীটার নাম কি? দ্বিতীয় প্রশ্ন হলো, প্যারিস হিলটন নামে মার্কিন যে মিডিয়া ব্যক্তিত্ব, তার যে একটা পোষা প্রাণী ছিল, সেই পোষা প্রাণীটার নাম কি? আবার মনে রাখেন, প্যারিস হিলটনের পোষা প্রাণীটার নাম কি? এটা হলো আমার দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হলো, কোন ভিডিও গেমটা খেললে বাচ্চারা বিজ্ঞান শিখতে পারে, এই ভিডিও গেমটার নাম কি? এই 3টা প্রশ্নের উত্তর যারা সঠিক দিতে পারবে, আমার এই পুরো লাইভে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যারা এই 3টা প্রশ্নের সঠিক উত্তর দিবে, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে আমি পুরস্কৃত করব। কি পুরস্কার দিব? মোবাইল রিচার্জ দিব। আপনারা যারা আমার লাইভ দেখলেন তারা প্রতিদিনই আমি এভাবে লাইভ করব, এবং যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে আমি মোবাইল রিচার্জ দেব।
তো সবাই ভালো থাকবেন। আর এই উত্তর দেওয়ার শেষ সময় হলো আগামীকালকে লাইভের আগে, ঠিক আছে? মানে আমি যেন আগামীকালকে লাইভ করার আগে দেখে যাচাই করতে পারি কে পুরস্কার পাবে, এবং পরবর্তী লাইভে যাতে তার নাম ঘোষণা করতে পারি, এবং অবশ্য নাম ঘোষণার আগেই আমি তাকে পুরস্কার দিয়ে দিব বা মোবাইল রিচার্জ দিয়ে দিব তার সাথে যোগাযোগ করে। তো আপনারা কমেন্ট করে আপনাদের উত্তর জানাবেন। 3টা প্রশ্নের উত্তরই দিতে হবে। দেখা গেল 2টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আর একটা হয় নাই, তাহলে কিন্তু আপনি পুরস্কারের আওতায় আসবেন না। আপনাকে 3টা প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রশ্নগুলো আবার রিপিট করি। পৃথিবীতে যত প্রাণী আছে, আমার এই আলোচনার ভিতরে বলছি যে এমন একটা প্রাণীর নাম বলছি যে সবচেয়ে ভালো চোখে দেখে, সেই প্রাণীটার নাম কি সেটা বলতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হলো প্যারিস হিলটনের পোষা প্রাণীটার নাম কি। হ্যাঁ। আর তৃতীয় প্রশ্ন ছিল যে বিজ্ঞানীরা কোন গেম আবিষ্কার করছে বাচ্চাদের জন্য, যেটা খেললে বিজ্ঞানীরা মানে বাচ্চারা বিজ্ঞান শিখতে পারবে। এই 3টা প্রশ্নের উত্তর পরপর একই একই কমেন্টে আপনি লিখতে পারবেন। 1 নম্বর প্রশ্নের উত্তর এটা, 2 নম্বর প্রশ্নের উত্তর এটা, 3 নম্বর প্রশ্নের উত্তর এটা। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে আমি মোবাইল রিচার্জ দিব। প্রতিদিনই আমি লাইভ করব, লাইভে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটার উপর থেকে এরকম প্রশ্ন করা হবে। তো সবাইকে ধন্যবাদ দীর্ঘ সময় লাইভে থাকার জন্য। লাইভটা শেয়ার করে দিবেন। আর প্রতিদিন রাত 8টা 30 মিনিটে আমি লাইভে আসব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি, আপনারা আসবেন। এবং কারো যদি স্টার চ্যালেঞ্জ পূরণ না হয় তো তারা কমেন্ট করে জানাবেন, তো আমি পূরণ করে দিতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।